Hello everybody, welcome to Vedanta Institute of Learning. Today we will be talk on ecology of people and environment topic. And as you all know that this is a very important topic of UGC NET paper 1. So let's begin the discussion. আজকে আমরা ইকোসিস্টেম নিয়ে আলোচনা করব। ইকোসিস্টেম নিয়ে যে বিষয়গুলোর মধ্যে আলোচনা করব সেগুলো এখানে দেওয়া রয়েছে, একটু দ্রুত দেখে নাও। তবে আলোচনা শুরুর আগে আমি একটা কথা বলি, আজকে টোটাল ক্লাসের একদম শেষে আমি একটা বিষয়ে একটু কথা বলতে চাই, সেটাকে একটু মন দিয়ে শোনো। একটি ছোট্ট ঘোষণা করব, ঠিক আছে? আশা করি তোমাদের ভালো লাগবে। চলো ক্লাসের মধ্যে শুরু করা যাক। ইকোসিস্টেম, একদম শুরুতে আমাদেরকে জেনে নিতে হবে যে এই ইকোসিস্টেম জিনিসটা আসলে কি, বাস্তুতন্ত্র কাকে বলে। ওকে, ইম্পর্টেন্ট বিষয়গুলোকে আমি হাইলাইট করে দিয়ে যাব, তোমরাও একটু এর সাথে দেখতে দেখতে পড়ে নিও। বাস্তুতন্ত্র জানার আগে একটুখানি আমাদের দেখে নিতে হবে বাস্তুবিদ্যা বা ইকোলজি জিনিসটা কি। ওকে, আচ্ছা, লজি কথাটার অর্থ তোমরা সকলেই জানো। দেখো, বিভিন্ন শব্দের শেষে আমরা লজি দেখতে পাই, সেটা বিভিন্ন শাস্ত্র সংক্রান্ত, ঠিক আছে? অর্থাৎ কোনো বিষয় সম্পর্কে যখন চর্চা হয় তখন সেই বিষয়টাকে, এই যে চর্চা বিষয়টা, সেটাকে লজি বলে। যেমন মনে করো ক্লাইমেটোলজি একটা শব্দ। এখন ক্লাইমেট এর চর্চা যে সাবজেক্টের মধ্যে করা হয় বা যে শাস্ত্রের মধ্যে করা হয় সেটাকে আমরা ক্লাইমেটোলজি বলি। তাই লজি কথাটার অর্থ এভাবে বলতে পারো যে লজি কথাটার অর্থ হচ্ছে শাস্ত্র। ওকে, আচ্ছা, এবার দেখো, জীব এবং তার পরিবেশের পারস্পরিক আন্তঃসম্পর্ক যে শাস্ত্রের মধ্যে আলোচনা করা হয় তাকে ইকোলজি বলা হয়, ঠিক আছে? আচ্ছা, এখানে তোমাদেরকে আর যে বিষয়গুলো জেনে রাখতে হবে, কে সর্বপ্রথম কত সালে এই শব্দটি ব্যবহার করেছে, এই শব্দটি কোথা থেকে এসেছে, কোন দেশের শব্দ, অর্থাৎ একটি জার্মান শব্দ। ঐকোস এবং লোগোস এই দুটি শব্দ একসাথে হয়ে ঐকোলজি এসছে এবং সেখান থেকে ইকোলজি শব্দটির উৎপত্তি হয়েছে। বাস্তুবিদ্যার সংজ্ঞাটাকে একটু বুঝে নেওয়া দরকার, কারণ যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটার ধারণাটা একদম ক্লিয়ার থাকা সবার আগে দরকার। এখানে যে সংজ্ঞাটা দেওয়া আছে দেখো, যে প্রাকৃতিক বিজ্ঞান বা বিদ্যা জীবের সঙ্গে ভৌত ও সজীব পরিবেশের পারস্পরিক ক্রিয়া এবং এই ক্রিয়ার ফলে উদ্ভূত বেঁচে থাকার উপাদান ও শক্তি সম্পর্কে বিজ্ঞানসম্মত ধারণা সৃষ্টি করে তাকে আমরা বলি বাস্তুবিদ্যা। এবার বাস্তুতন্ত্র কাকে বলে সেইটা এখানে দিয়েছে দেখো। বাস্তুবিদ্যার কার্যকারী একককে বাস্তুতন্ত্র বলে, ঠিক আছে? অর্থাৎ এখানে বাস্তুতন্ত্র হচ্ছে বাস্তুবিদ্যার কার্যকারী একক, এই কথাটাই মনে রেখো। বাস্তুতন্ত্রের সংজ্ঞা, এখানে যে বিষয়গুলো জানার আবার আমি হাইলাইট করে দিচ্ছি, একটু দেখে নাও। 1935 সালে বাস্তুবিদ A.G. ট্যান্সলে প্রথম বাস্তুতন্ত্র শব্দটি চয়ন করেন। তিনি ইকো শব্দটিকে পরিবেশ অর্থে ব্যবহার করেন এবং বিজ্ঞানী ওয়েবস্টার সিস্টেম শব্দটির ব্যাখ্যা প্রদান করেন। বাস্তুবিদ ওডাম একটি সংজ্ঞা প্রদান করেন 1971 সালে। সংজ্ঞাটি হচ্ছে, যে বিশেষ পদ্ধতিতে কোনো বাসস্থানে অবস্থিত জীবগোষ্ঠীগুলি একে অপরের সঙ্গে এই বসতি অঞ্চলের অজৈব পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়া করে একটি সুস্থিত তন্ত্র গঠন করে, সেই সুস্থিত তন্ত্র গঠনের ক্রিয়া পদ্ধতিকে বাস্তুতন্ত্র বলে। অর্থাৎ একটা জিনিস দেখো, যে কোনো একটা পরিবেশে কি কি জিনিস দেখা যায়, কিছু প্রাকৃতিক জিনিস দেখা যায়, যেই প্রাকৃতিক জিনিসগুলোর মধ্যে কিছু জীবজাত এবং কিছু অজীবজাত, অর্থাৎ কিছু প্রাণী জীব যেমন গাছপালা, বিভিন্ন ধরনের প্রাণী এই ধরনের দেখা যায়, আবার কিছু অজীবজাত বা জড় পদার্থ দেখা যায়, যেমন মাটি, জল, বায়ু, এই ধরনের জিনিসপত্র। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এরা কিন্তু কেউই একে অপরকে ছেড়ে বেঁচে থাকতে পারে না। অর্থাৎ প্রকৃতির জীবজাত যে জিনিসগুলো আছে এবং অজীবজাত যে উপাদানগুলো আছে, এই দুটো উপাদানই কিন্তু একে অপরের ওপর নির্ভরশীল এবং তারা একে অপরের সাথে একটা মিথস্ক্রিয়া করে বেঁচে থাকে এবং এটা একটা সিস্টেমের মধ্যে দিয়ে চলে। এই যে সিস্টেমটা, এই ওভারঅল সিস্টেমটাকে এক কথায় ইকোসিস্টেম বলা যেতে পারে, ঠিক আছে?
এবারে কিছু বৈশিষ্ট্যগুলো আমাদের একটু দেখে নিতে হবে। এই বৈশিষ্ট্যগুলো থেকে সরাসরি প্রশ্ন তো আসবে না, কিন্তু বিষয়টা সম্পর্কে আমাদের ধারণাটাকে আরো সুদৃঢ় করতে এই বৈশিষ্ট্যগুলোকে একটু ভালো করে বুঝে নিতে হবে। তোমরা ভিডিওটাকে পজ করে এখানে দেখে নিতে পারো। এছাড়াও আমি তো তোমাদের যে মূল পিডিএফটা সেটা দিয়ে দিয়েছি, পারলে সেখান থেকে একটু পড়ে নেবে। চলে আসি পরের বিষয়, টাইপস অফ ইকোসিস্টেম। এখানে একটা ইকোসিস্টেমকে কি কি বেসিসে এবং কি কি শ্রেণীবিভাগে ভাগ করা যায় সেটা একটু দেখে নিতে হবে। অর্থাৎ কি কি বেসিসের উপর ভিত্তি করে, কোন ভিত্তির উপর ভিত্তি করে কটা ভাগে ভাগ করা যাচ্ছে সেটাকে একটু দেখে নিতে হবে, এবং কে ভাগ করেছেন সেটাকেও একটু আমাদের মনে রাখতে হবে। বিজ্ঞানী এলেনবার্গ, 1973। দেখো, বিভিন্ন ধরনের বাস্তুতন্ত্রের এখানে উদাহরণ দেওয়া হয়েছে, সেই উদাহরণগুলোকে নিয়ে আমরা একটু আলোচনা করব। বায়োস্ফিয়ার কি বলা হচ্ছে? পৃথিবীর সর্ববৃহৎ বাস্তুতন্ত্র হচ্ছে বায়োস্ফিয়ার। আচ্ছা, বায়োস্ফিয়ার বা জীবমণ্ডল, বায়োস্ফিয়ার কথাটার বাংলা হচ্ছে জীবমণ্ডল। এই কথাটি আমরা গত দিনের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। সেখানে বায়োস্ফিয়ার বা জীবমণ্ডল বলতে আমরা কি বুঝেছিলাম? পৃথিবীর যে বিভিন্ন অংশে, অর্থাৎ লিথোস্ফিয়ার, হাইড্রোস্ফিয়ার, অ্যাটমসফিয়ার, এই ধরনের বিভিন্ন এলাকা বা বিভিন্ন স্ফিয়ারগুলোর মধ্যে যে জায়গাগুলোয় প্রাণের অবস্থান রয়েছে বা প্রাণীরা বসবাস করে, সেই সমস্ত এলাকাটাকে নিয়ে একত্রে আমরা বায়োস্ফিয়ার বলতে পারি। এই সমগ্র বায়োস্ফিয়ারের মধ্যেই কি হচ্ছে দেখো, যে সজীব উপাদানগুলো রয়েছে অর্থাৎ প্রাণী এবং উদ্ভিদ, এছাড়া যে জড় পদার্থগুলো রয়েছে, মাটি, জল, বায়ু ইত্যাদি জড় পদার্থগুলো রয়েছে, তারা একে অপরের উপর নির্ভর করে, একে অপরের সাথে মিথস্ক্রিয়া করে, একটা সম্পর্ক তৈরি করে, একটা প্রপার সিস্টেম মেনটেন করে বেঁচে আছে। তাহলে দেখো, এবার এই সিস্টেমটাকেই তো আমরা ইকোসিস্টেম বলবো। এবার তাহলে একটা জিনিস দেখো, যে বাস্তুতন্ত্র ওভারঅল যদি আমরা সমগ্র পৃথিবীর বাস্তুতন্ত্রকে একই সাথে ধরি, তাহলে এটাই হবে পৃথিবীর সব থেকে বড় বাস্তুতন্ত্র। এরপরে আসছে মেগা বাস্তুতন্ত্র। বুঝতেই পারছো, এটা বায়োস্ফিয়ারের থেকে একটু ছোট। বায়োস্ফিয়ারের পরবর্তী অন্যতম বৃহৎ বাস্তুতন্ত্রকে মেগা বাস্তুতন্ত্র বলে। এর উদাহরণটা দিলেই বুঝতে পারবে। সমগ্র বায়োস্ফিয়ার হচ্ছে সমগ্র পৃথিবী জুড়ে রয়েছে। তার মধ্যে আলাদা করে যদি আমরা সমুদ্রের বাস্তুতন্ত্রকে দেখি, হ্রদের বাস্তুতন্ত্রকে দেখি, তাহলে সেটাকে আমরা আলাদা একটা ছোট বাস্তুতন্ত্র বলতে পারি। লিমনিক বাস্তুতন্ত্র, এটা কোন ধরনের বাস্তুতন্ত্র? স্বাদু জলের বাস্তুতন্ত্র, সেটাকে আমরা বলতে পারি লিমনিক বাস্তুতন্ত্র। এগুলো সব কিছু মনে রাখার দরকার নেই, এখান থেকে খুব একটা প্রশ্ন আসে না। তোমরা যেটা মনে রাখবে, মেগা বাস্তুতন্ত্র, লিমনিক বাস্তুতন্ত্র, এছাড়াও জিনিসগুলো পড়ে রাখবে, সেমি টেরেস্ট্রিয়াল বাস্তুতন্ত্র, টেরেস্ট্রিয়াল বাস্তুতন্ত্র, আরবান ইন্ডাস্ট্রিয়াল বাস্তুতন্ত্র, এটা একটু ভালো করে দেখে রেখো, এখান থেকে এখন প্রশ্ন আসতেই পারে। এছাড়াও ম্যাক্রো, মেসো। আবার মেসো বাস্তুতন্ত্রকে দুটো ভাগে ভাগ করা যায়, মাইক্রো এবং ন্যানো। বাস্তুতন্ত্রের উপাদানে আসবো এবার। বাস্তুতন্ত্র কি কি উপাদান নিয়ে গঠিত হয়? বাস্তুতন্ত্রের কার্যকারিতার উপর ভিত্তি করে বিজ্ঞানী ওডাম 1966 সালে বাস্তুতন্ত্রের উপাদানসমূহকে প্রধান দুইটি ভাগে ভাগ করেন। এখানে একটু ভালো করে মনে রাখবে, বাস্তুতন্ত্রের কার্যকারিতার উপর ভিত্তি করে ভাগ করা হয়েছিল। কে করেছিলেন? বিজ্ঞানী ওডাম করেছিলেন। কত সালে করেছিলেন? 1966 সালে বাস্তুতন্ত্রের উপাদানসমূহকে প্রধান দুই ভাগে ভাগ করেন। কি কি? কার্যভিত্তিক উপাদান এবং সাংগঠনিক উপাদান। আবার গঠনগতভাবে বাস্তুতন্ত্রের উপাদানগুলিকে নিম্নলিখিত কতগুলি উপায়ে ভাগ করা হয়, এগুলো একটু ভিডিওটা পজ করে দেখে নাও। বাস্তুতন্ত্রের উপাদানের মধ্যে এর আগেও যেমন আলোচনা করলাম, যে কি কি জিনিস থাকতে পারে, নির্জীব উপাদান থাকতে পারে আর সজীব উপাদান থাকতে পারে। নির্জীব উপাদান কোনগুলো? নির্জীব উপাদান রয়েছে ইট, কাঠ, মাটি, পাথর, বায়ু, জল, এই সমস্ত কিছুর মধ্যে যেগুলোর মধ্যে প্রাণ নেই, সেই জিনিসগুলোকে এক কথায় নির্জীব উপাদান বলা যেতে পারে। এবার একটা জিনিস ভেবে দেখো, যে নির্জীব উপাদানগুলোর মধ্যে আবার কিছু জিনিস আছে যেগুলো জীবজাত বা জীবজাত পদার্থ থেকে উৎপন্ন হয়। আবার কিছু জিনিস আছে যেগুলো জীবজাত পদার্থ থেকে উৎপন্ন হয় না। যেমন অবশ্যই মাটি, জল, এগুলো তো জীবজাত পদার্থ থেকে উৎপন্ন হয় না। আবার মনে করো কাঠ। কাঠ
একসময় উদ্ভিদের অংশ ছিল, একসময় সেটা সজীব অংশ ছিল, সেটা তাহলে জীবজাত পদার্থ থেকে উৎপন্ন হচ্ছে, তাই আমরা একে জৈব উপাদান বলতে পারি। আবার মনে করো কোনো মৃত প্রাণীর দেহাবশেষ, হাড়, এই জিনিসগুলোকে আমরা অবশ্যই জৈব পদার্থ বা জীবজাত পদার্থ বলবো। এছাড়াও কিছু ভৌত উপাদান থাকে। এবার চলে আসবো সজীব উপাদানে। সজীব উপাদান কি কি থাকতে পারে? সজীব উপাদান অর্থাৎ যে উপাদানগুলির মধ্যে প্রাণ রয়েছে, এই প্রাণ রয়েছে এমন উপাদানগুলিকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যেতে পারে: উৎপাদক, খাদক এবং বিয়োজক। উৎপাদক কারা? যারা উৎপাদন করে অর্থাৎ সবুজ গাছপালা। খাদক কারা? যারা সেই উৎপাদকদের তৈরি খাবার খায় এবং সেই উৎপাদকদের তৈরি খাবার খেয়েই জীবন ধারণ করে। বিয়োজক কারা? বিয়োজক হচ্ছে এই উৎপাদক এবং খাদক, এদেরকে বিয়োজিত করে পরিবেশের সাথে যারা মিশিয়ে যেতে আবার সাহায্য করে বা মিশিয়ে দেয়, তাদেরকেই আমরা বিয়োজক বলবো। এদের সম্পর্কে আরো ডিটেল আলোচনা এখন শুরু হবে। আমরা এর আগে যেমনটি পড়লাম কার্যভিত্তিক উপাদান। এখন এই কার্যভিত্তিক উপাদানের মধ্যে কি কি রয়েছে দেখো: স্বভোজী উপাদান এবং পরভোজী উপাদান। স্বভোজী কাদের বলবো? যারা নিজেরা নিজের খাবার তৈরি করে, তাদেরকে বলে স্বভোজী প্রাণী। যেমন অবশ্যই উদ্ভিদ, কিন্তু কিছু প্রাণী আছে যেমন ইউগ্লিনা, যারা ক্লোরোফিল যুক্ত, এরা প্রাণী কিন্তু এদের মধ্যে ক্লোরোফিল আছে, তাই তারা সরাসরি নিজেদের খাবার তৈরি করতে পারে। আচ্ছা, উদ্ভিদরা যে খাবার তৈরি করে, সেই খাবারটা আসলে কি? সেই খাবারটা হচ্ছে আসলে গ্লুকোজ। এই গ্লুকোজটাই তৈরি হয়। এছাড়াও রয়েছে পরভোজী প্রাণী, কিছু ক্লোরোফিল বিহীন উদ্ভিদ। এরা কেউই নিজেদের খাবার নিজেরা তৈরি করে না এবং সজীব উপাদান, সজীব এবং স্বভোজী যারা অর্থাৎ উদ্ভিদের তৈরি করা খাবারের উপরেই ভিত্তি করে বেঁচে থাকে। এখানে একটা জিনিস একটু দেখতে থাকো, আমার এখানে স্লাইডে আসতে একটু দেরি হয়ে গেল। ইকোলজি, একটা পরিবেশের যে যে উপাদানগুলো আছে, দেখো এখানে কিছু জীবিত প্রাণী, এখানে একটি জীবিত প্রাণী, এগুলো অনেক জীবিত প্রাণী আছে। আবার কিছু জিনিসপত্র আছে যেমন মাটি, জল, বায়ু, এগুলো কিন্তু জীবজাতও নয় আবার জীবিতও নয়, কিন্তু এরা প্রত্যেকের ওপর নির্ভরশীল। এই ছবিটা দেখলে তোমরা সেটা ভালো করে বুঝতে পারবে। এবার দেখো এই কিছু সজীব উপাদান, কিছু নির্জীব উপাদান, কিছু জীবজাত উপাদান, কিছু অজৈব উপাদান, এরা সবাই কেউই কাউকে ছাড়া থাকতে পারে না এবং প্রত্যেকের ওপর কিছু না কিছু ভাবে নির্ভরশীল, তাই না? এখন মাটি কিভাবে সৃষ্টি হবে? সেটা অবশ্যই মাটির সৃষ্টিতে গাছপালার একটা বড় ভূমিকা থাকবে। আবার বিভিন্ন অজৈব পদার্থগুলোর ওপর ভিত্তি করেই জীবজাত পদার্থগুলো তৈরি হয়ে থাকে। আবার প্রাণীরা প্রকৃতির বিভিন্ন অন্যান্য অজীবজাত বা নির্জীব উপাদানের উপর ভিত্তি করে তাদের জীবন ধারণ করে। তো এইভাবে সবাই সবার সাথে মিলেমিশে একটা যে তন্ত্র গঠন করছে, সেটাকেই এক কথায় বাস্তুতন্ত্র বলতে পারো। এখানে দেখো আমি লিখেছি রিলেশনশিপ এবং বায়োটিক অ্যানাবায়োটিক্স। এখানে রিলেশনশিপটা একটু অন্যরকম ডায়াগ্রামের মাধ্যমে বোঝানো হয়েছে। এটাতে কম্পোনেন্টগুলো আরো প্রমিনেন্ট ভাবে দেওয়া হয়েছে, তোমরা দেখতে পারো। কম্পোনেন্টসগুলো আরো প্রমিনেন্ট ভাবে দেওয়া হয়েছে। এই চারটাকে আমরা টোটাল ডিসকাশন করব, তোমরা দেখে নিতে পারো। আচ্ছা, এখানে একটু দেখে নিই এবার সাংগঠনিক উপাদান। নির্জীব উপাদান মানে বুঝতেই পারছো, পরিবেশের সকল জড় উপাদান এর অন্তর্গত। এর মধ্যে কি কি থাকছে? জৈব উপাদান, জৈব উপাদান এবং ভৌত উপাদান। ঠিক আছে, অজৈব উপাদান মানে জল, মাটি, বিভিন্ন খনিজ লবণ। জৈব উপাদান অর্থাৎ মৃত প্রাণী বা উদ্ভিদের দেহের বিভিন্ন অংশ ইত্যাদি। এবং ভৌত উপাদান অর্থাৎ সৌরশক্তি, তাপমাত্রা, বায়ু প্রবাহ, আলো, আর্দ্রতা ইত্যাদি। এছাড়াও থাকছে সজীব উপাদান। সজীব উপাদান অর্থাৎ বাস্তুতন্ত্রের সকল জীব এর
এই উপাদানের অন্তর্গত। এখানে জীব অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণী এই দুইয়েরই কথা বলা হচ্ছে। এরপরে কি দেখব, এভাবে যদি আমরা একটু সজীব উপাদানগুলিকে একটু ডিটেলে দেখতে শুরু করি, একটু ভালো করে দেখতে শুরু করি, তাহলে তিনটে জিনিস পাবো। এর মধ্যে দেখতে পাবো কিছু সজীব উপাদান যারা উৎপাদন করছে, যারা প্রকৃতিতে খাদ্য উৎপাদন করছে, কিছু সজীব উপাদান বা কিছু প্রাণী যারা সেই উৎপাদিত খাদ্য খেয়ে জীবন ধারণ করছে, আবার কিছু প্রাণী রয়েছে যারা এই প্রথম দুই ধরনের প্রাণীদের, প্রথম দুই ধরনের জীবদের যে মৃতদেহ, সেই মৃতদেহগুলিকে খেয়ে এবং তাদের যে শরীরটাকে, সেই শরীরের মধ্যে বিভিন্ন পুষ্টিদ্রব্য যেগুলো থাকছে সেগুলোকে আবার পরিবেশের মধ্যে মিশিয়ে দিয়ে, পরিবেশের মধ্যে পাঠিয়ে দিয়ে এইভাবে বেঁচে থাকছে। তো যারা উৎপাদন করছে তাদেরকে কি বলবো? উৎপাদক। যারা সেই উৎপাদিত খাদ্য খেয়ে থাকছে বা অন্যকে খেয়ে জীবন ধারণ করছে তাদেরকে কি বলবো? খাদক। এবং বিয়োজক, যারা বিয়োজন করছে। এই কনসেপ্টগুলোকে একটু ভালো করে দেখে নিও, কারণ এখান থেকে বেশ কিছু একদম বেসিক লেভেলের প্রশ্ন এসে থাকে। বেসিক লেভেলের প্রশ্ন হলেও, টপিকটা বেসিক লেভেলের হলেও, সেই প্রশ্নগুলোতে আন্ডারস্ট্যান্ডিং এর লেভেলটা এমনই দরকার হয়ে পড়ে যেখানে খুব ভালো করে বোঝাটা এবং কিছু জিনিস মনে রাখাটা খুবই দরকার হয়। তাই যখন জিনিসগুলোকে পড়বে বা এখন যখন ভিডিওটা দেখছো, মনঃসংযোগটা যথার্থভাবে ধরে রাখার চেষ্টা করো। এখানে দেখো বায়োটিক অর্থাৎ জীবজাত পদার্থগুলোর মধ্যে, জীবজাত উপাদানগুলোর মধ্যে যদি শ্রেণীবিভাগ করি আমরা দেখতে পাবো প্রডিউসার অর্থাৎ উৎপাদক, কনজিউমার অর্থাৎ খাদক এবং ডিকম্পোজার অর্থাৎ বিয়োজক। এখানে আর একটা কথা বলে রাখি, তোমাদেরকে আমি একটা বাংলা মেটেরিয়াল দিয়েছি, ডেফিনেটলি সেটা আন্ডারস্ট্যান্ডিংটা অনেক বেশি ভালো করার জন্য। কারণ মাতৃভাষায় যে কোনো জিনিস পড়লে সেটা অনেক বেশি ভালো করে বুঝতে পারবো, এটা আমরা সকলে জানি। কিন্তু ইউজিসিতে প্রশ্নটা ইংরেজিতেই আসবে, তাই এখানে আমাদের বোঝার সাথে সাথে ইংরেজি টার্মটাকেও অবশ্যই ভালো করে জেনে নেওয়া দরকার। আচ্ছা, কোন কোন প্রাণীটা কিসের মধ্যে পড়বে আশা করি তোমরা সেটা বুঝে গেছো। এবার আমাকে একটু বলো যে এদের মধ্যে কারা কোথায় পড়বে? ঈগল অবশ্যই কনজিউমার বা খাদকের মধ্যে পড়বে। ওর্ম, ফাঙ্গাস, বিটেল, ব্যাকটেরিয়া এরা সবাই ডিকম্পোজার বা বিয়োজকের মধ্যে পড়বে। এবং এই রোতে যারা আছে দেখো সবাই প্রডিউসার, তাই না? আচ্ছা, এবার তোমরা আমাকে বলো তো যে এই ভদ্রলোক কিসের মধ্যে পড়বেন? ভালো করে ভেবে বলো যে এই ভদ্রলোক কোন শ্রেণীতে পড়বেন, প্রডিউসার, কনজিউমার না ডিকম্পোজার? ডিকম্পোজার তো নয়, অবশ্যই বুঝতে পারছো। কেউ কেউ বলবে প্রডিউসার, কেউ কেউ বলবে কনজিউমার। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, ইনি ঘাস খাচ্ছেন আবার দুধ দিচ্ছেন, তাহলে এনাকে কোন ধরনের ক্যাটাগরিতে ফেলবে, প্রডিউসার না কনজিউমার? তোমরা এটা আমাকে একটু কমেন্টের মধ্যে জানাও, দেখি তোমাদের আন্ডারস্ট্যান্ডিং এর লেভেলটা এখন অবধি কোন জায়গায় এলো। ঠিক আছে? প্রডিউসারের মধ্যে সেরকম কোনো শ্রেণীবিভাগ হয় না, বা তোমাদের যেটা হয় সেটা তোমাদের এখানে কাজে লাগবে না। আমরা চলে আসবো সরাসরি কনজিউমারের মধ্যে যে শ্রেণীবিভাগগুলো আছে সেখানে। কনজিউমারকে 4টে ভাগে ভাগ করা হয়। এখানে আমরা সরাসরি ইংরেজি টার্ম দিয়ে শুরু করছি। হার্বিভোরাস, কার্নিভোরাস, ওমনিভোরাস অ্যান্ড স্ক্যাভেঞ্জার্স। এখানে একটা জিনিস দেখো, এরা কি খায়? হার্বিভোরাস অর্থাৎ শাকাহারী প্রাণী, অনলি ইটস প্লান্টস। অ্যান্ড দেন কার্নিভোরাস, অনলি ইটস অ্যানিমেল, অর্থাৎ এরা শুধুমাত্র অন্য প্রাণীকে খেয়ে বেঁচে থাকে। ওমনিভোরাস কারা? যারা সব কিছু খেয়ে বেঁচে থাকে, অর্থাৎ এখানে সব থেকে প্রমিনেন্ট উদাহরণটা হচ্ছে আমরা নিজেরা, মানুষ। এছাড়াও প্রকৃতিতে আরো অনেক উদাহরণ আছে, সেগুলোকে একটু দেখে নিও। এছাড়াও কিছু প্রাণীরা রয়েছে যারা মৃত প্রাণীর দেহাবশেষ খেয়ে বেঁচে থাকে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বিভিন্ন ধরনের কনজিউমারকে তাদের লেভেল অনুযায়ী সাজালে আমরা একটা অর্ডার পাবো। কি পাচ্ছি প্রথমেই? অবশ্যই প্রডিউসার। প্রডিউসার থেকেই সবসময় আমরা শুরু করব। এখানে প্রডিউসার বলতে, প্রডিউসার অর্থাৎ এখানে
যেমন আমরা দেখতে পাচ্ছি যে সবুজ উদ্ভিদ যারা খাদ্য তৈরি করছে। এখন এখানে একটুখানি একটা জিনিস শুধু একটুখানি উল্লেখ করে দিই, এই খাদ্য তৈরি করছে অর্থাৎ তারা আসলে কি করছে, গাছপালা কি করছে, মাটির মধ্যে যে পুষ্টিদ্রব্যগুলো থাকছে সেই পুষ্টিদ্রব্যগুলোকে ব্যবহার করে মানুষের খাদ্য উপযোগী কিছু পদার্থ তৈরি করছে, অর্থাৎ এর আগের স্লাইডে যেমন দেখিয়েছিলাম গ্লুকোজ তৈরি করছে। আচ্ছা, তারপরে যে খাদক শ্রেণীটা রয়েছে সেই খাদকদের একটু স্টেজ অনুযায়ী সাজালে আমরা 3টে স্টেজ পাবো: প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার অ্যান্ড টার্সিয়ারি কনজিউমার। দেন এখানে এই কোয়াটারনারি কনজিউমার হিসাবে এই আর একটা গ্রুপও রাখা হয়, বা চতুর্থ স্তর, খাদকের চতুর্থ স্তর, এভাবে একটা স্তর রাখা হয় কোনো কোনো জায়গায়। এবার আবার একটু পিডিএফটাই ফিরে যাই। এখানে কিছু কিছু জিনিস দেখো, ট্রপিক স্তর, কিছু টার্মিনোলজি যেগুলো খুবই ইম্পর্টেন্ট এবং এই জায়গাগুলো থেকে অলরেডি প্রশ্ন চলে এসেছে। ট্রপিক স্তর, ট্রপিক স্তর বা পুষ্টি স্তর বলতে কোনটাকে বোঝাবো? ইকোসিস্টেমের অন্তর্গত কোনো সদস্য জীব শৃঙ্খলের যে খাদ্য স্তরে অবস্থান করে সেই খাদ্য স্তরকে ওই খাদ্য শৃঙ্খলের সংরক্ষিত তল বা ট্রপিক লেভেল বা পুষ্টি স্তর বলে। যাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে তাদের জন্য সোজা করে বলে দিই, এখানে একটা জিনিস দেখো, প্রডিউসাররা একদম নিচের লেভেলে থাকছে, তারা প্রডিউস করছে, তারা উৎপাদন করছে। তারপরে প্রাইমারি কনজিউমার অর্থাৎ হরিণ বা গরু ছাগল যারা সরাসরি সবুজ গাছপালাকে খাচ্ছে, তারা পুষ্টিদ্রব্য কোথা থেকে গ্রহণ করছে? পুষ্টিদ্রব্য সবুজ গাছপালা বা উৎপাদকের থেকে গ্রহণ করছে। তাই এটা বলা যেতে পারে যে তারা পুষ্টি স্তরের একদম প্রাথমিক স্তরে রয়েছে। তার উপরে যারা যেসব প্রাণীরা প্রাথমিক খাদক অর্থাৎ প্রাইমারি কনজিউমারকে ভক্ষণ করছে, তারা কারা? বাঘ, সিংহ, এরা দেখো সরাসরি কি গাছপালা থেকে পুষ্টি পাচ্ছে? এরা কখনোই গাছপালা থেকে পুষ্টি নেয় না। তাই এদেরকে আমরা বলবো যে এরা ট্রপিক লেভেলের আরো এক ধাপ ওপরে অবস্থান করছে। তো আশা করি ট্রপিক লেভেলের কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এখানে একটা জিনিস একটুখানি ভালো করে দেখো। হ্যাঁ, সরি, প্রকৃতিতে এনার্জির একটা কন্টিনিউয়াস ফ্লো হয়ে যাচ্ছে। কিভাবে ফ্লো হচ্ছে? আমরা আমাদের এনার্জি কোথা থেকে পাই? আমরা যে খাবার দাবার গ্রহণ করি সেখান থেকে। এখন আমরা খাবার দাবার গ্রহণ করি, আমরা অমনিভোর অর্থাৎ সর্বভোগ। আমরা যদি একটু বেসিক লেভেলে যাই, যারা শুধুমাত্র শাকাহারী প্রাণী, তারা কোথা থেকে তারা কোথা থেকে পুষ্টি বা এনার্জি সংগ্রহ করছে? তারা গাছপালা থেকে সংগ্রহ করছে বা স্বভোজী প্রাণীদের তৈরি খাদ্য থেকে সংগ্রহ করছে। এখন এই স্বভোজী প্রাণীগুলো কোথা থেকে পুষ্টিদ্রব্য সংগ্রহ করছে? স্বভোজী প্রাণী অর্থাৎ উদ্ভিদ। এই উদ্ভিদরা মাটি থেকে পুষ্টিদ্রব্য সংগ্রহ করছে, কিন্তু এর মধ্যে যে শক্তিটা দরকার হচ্ছে সেই শক্তিটা কোথা থেকে আসছে? কেউ বুঝতে পারছো? যে আসলে পুষ্টিদ্রব্যগুলো তো মাটির বা পৃথিবীর মধ্যে পুষ্টিদ্রব্য ক্রমাগত একটা আবর্তিত হয়ে রয়েছে। পুষ্টি চক্র আমরা আজকে এই ক্লাসে একদম শেষে আলোচনা করব। এর মধ্যে একটা শক্তি দরকার হচ্ছে এই পুষ্টি দ্রব্যগুলোকে ক্রমাগত আবর্তন করানোর জন্য। এই শক্তিটা কোথা থেকে আসছে কেউ বুঝতে পারছো? যদি তোমরা বুঝতে পেরে থাকো আমাকে কমেন্টে জানাও, আমি ভিডিওর লাস্টে আমি বলে দিচ্ছি এটা। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, আমরা এখানে বিভিন্ন পুষ্টি স্তর অনুযায়ী বিভিন্ন খাদকদের রেখেছিলাম। এখন সেই যে সম্পর্কটা রয়েছে তাদের বিভিন্ন পুষ্টি স্তরের খাদকদের বা বিভিন্ন পুষ্টি স্তরে অবস্থান করা প্রাণীদের মধ্যে যে একটা সরল সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কটাকে যদি আমরা একটু সিস্টেমেটিকভাবে রিপ্রেজেন্ট করি, তাহলে আমরা একটা চেন বা একটা লাইন পাবো বা একটা শৃঙ্খল পাবো। সেই শৃঙ্খলটাকেই আমরা বলতে পারি ফুড চেন, রাইট? তোমরা বুঝতে পারছো ফুড চেন বলতে এই যে প্রত্যেকটা পুষ্টি স্তরের যে
প্রাণীগুলো রয়েছে বা জীবগুলো রয়েছে তাদের মধ্যে যে সম্পর্কটা, সেই সম্পর্কটাকে একটা সরলীকৃতভাবে দাঁড় করালে যেটা দেখতে পাবো সেটাই একটা ফুড চেন। এবার একটা জিনিস দেখো, এখানে দুটো আলাদা আলাদা ফুড চেনের উদাহরণ দেয়া হয়েছে। এখন তোমরা বলতে পারবে আর কি কি ধরনের ফুড চেন হয়? একটু ভালো করে ভেবে দেখো। দেখো আরো অনেক রকমের ফুড চেন পৃথিবীতে রয়েছে, শুধুমাত্র এই দুটো নয়। একটা কাজ করো, তোমরা প্রত্যেকে অন্তত একটা করে হলেও আমাকে কমেন্টে একটু লিখে দেখাও, দেখি কার মাথা থেকে কত ইনোভেটিভ ধরনের ফুড চেন বেরোতে পারে। এনিওয়ে, যেটা আমি বলতে চাইছি যে এই অনেকগুলো ফুড চেন তো ফুড চেনের সংখ্যা তো অসংখ্য হবে। এবার এই অসংখ্য ফুড চেন তারা কেউ কারোর সাথে লিঙ্ক নয়? ভেবে দেখো, তারা অনেকেই অনেকের সাথে লিঙ্কড, তাই না? এখন অনেকেই যেহেতু অনেকের সাথে লিঙ্ক হয়ে থাকছে, তাই তাদেরকে যদি একসাথে একটা ছবির মধ্যে বা একটা ফ্রেমের মধ্যে আনার চেষ্টা করা হয়, তাহলে এরকম একটা অদ্ভুত দেখতে লাগবে, একটা জালের মতো দেখতে লাগবে। এই যে একটা জটিল জালের মতো দেখতে লাগবে, তাই একে এই ধরনের রিপ্রেজেন্টেশনকে আমরা ফুড ওয়েব বলে থাকি। ট্রপিক লেভেল বলতে এর আগেও আমি আলোচনা করিয়ে দিয়েছি অলরেডি, যে বিভিন্ন ধরনের খাদকরা পুষ্টি স্তরে যে স্তরে অবস্থান করে সেটাকেই তার ট্রপিক লেভেল বা পুষ্টি স্তর বলে। ঠিক আছে, এখানে একটা জিনিস মনে রেখো যে বাস্তুতন্ত্রে মূলত 3 ধরনের খাদ্য শৃঙ্খল দেখা যায়। কি কি? শিকারী খাদ্য শৃঙ্খল, পরজীবী খাদ্য শৃঙ্খল, মৃতজীবী খাদ্য শৃঙ্খল। এর উদাহরণগুলো একটু দেখে নিও। এটা সম্পর্কে আশা করি খুব একটা আলোচনা করার দরকার হবে না, তোমরা পড়লে বুঝতে পারবে। যেই জিনিসগুলো পড়লে খুব সহজেই বোঝা যাবে সেগুলো আমি ভিডিওর মধ্যে অযথা আলোচনা করে সময় নষ্ট করতে চাইছি না। খাদ্য জালক বলা হয়ে গেছে, একটু ভালো করে পড়ে নেবে তোমরা উদাহরণগুলো এখানে। এবার আসবো খাদ্য পিরামিড। বিষয়টা কিরকম দেখে নাও একটু। এই নির্দিষ্ট বাস্তুতন্ত্রের বিভিন্ন পুষ্টিতন্ত্রের বিভিন্ন, এখানে লেখাটা একটু গোলমাল আছে। এনিওয়ে, বিভিন্ন পুষ্টিতন্ত্রের সামগ্রিক গঠনকে অনুভূমিকভাবে সাজালে যে পিরামিড বা শিখর গঠিত হয় তাকে খাদ্য পিরামিড বলে। এবার কে বলেছিলেন এটা একটুখানি ভালো করে মনে রাখার দরকার আছে। ঠিক আছে, আচ্ছা, পিরামিড মূলত 3 ধরনের। তার আগে একটু দেখে নেবো পিরামিডের ধারণাটা আরেকবার। এখানে দেখো পুষ্টি স্তর এখানে প্রডিউস করা হচ্ছে, এখানে সেই প্রোডাকশনকে সরাসরি খাওয়া হচ্ছে, তারপরে সেই প্রোডাকশনকে খাওয়া হচ্ছে, তারপরে তারপরের প্রোডাকশনকে খাওয়া হচ্ছে। অর্থাৎ একটা জিনিস দেখো, তারা একটা পুষ্টিটা বিভিন্ন প্রাণীগুলোর যে পুষ্টি হচ্ছে, তা সেটা একটা লেভেল মেনটেন করে যাচ্ছে। তো এটাকেই আমরা খুব সহজে টপিক লেভেল বলতে পারি। এবং এই টপিক লেভেলটাকে আমরা যদি একটু সিস্টেমেটিকভাবে হায়ারার্কিক্যাল, অর্থাৎ প্রত্যেকের অর্ডার মেনটেন করে আমরা যদি সাজাই, তাহলে সেখানে আমরা একটা পিরামিডের মতো বা একটা ত্রিভুজের মতো বা একটা ডেল্টার মতো চিহ্ন দেখতে পাবো। রাইট? তো এটাকে ইকোলজিক্যাল পিরামিড বলা হচ্ছে। কে বলেছেন? ব্রিটিশ ইকোলজিস্ট চার্লস এলটন 1927 সালে এটা বলেছেন। এবং চার্লস এলটন মূলত 3টে ধরনের পিরামিডের ধারণা দেন। এখন এই 3টে ধরনের পিরামিডের ধারণা কোথা থেকে আসছে চলো দেখে নেওয়া যাক। প্রথম আসছে সংখ্যা পিরামিড, দ্বিতীয় শক্তির পিরামিড, তৃতীয় জীবভর পিরামিড। একটা একটা করে আলোচনা করব। সংখ্যার পিরামিড কাকে বলবো? যে কোনো বাস্তুতন্ত্রে বিভিন্ন পুষ্টি স্তরের মধ্যে যে প্রাণীগুলো রয়েছে তাদের সংখ্যাকে যদি আমরা একটা পিরামিডের মধ্যে সাজাতে শুরু করি, তাহলে আমরা এটাকে বলতে পারি যে এটা একটা সংখ্যার পিরামিড। চলো দেখে নেওয়া যাক। টাইপস অফ পিরামিড বিভিন্ন ধরনের। কখনো এটা ইনভার্টেড হয়ে যায়, অর্থাৎ উল্টো দিকে মুখ করে থাকে, সেগুলো রয়েছে। তোমরা চাইলে একটু পজ করে পড়ে নিতে পারো। বিভিন্ন ধরনের পিরামিড, পিরামিড অফ এনার্জি, পিরামিড অফ বায়োমাস, পিরামিড অফ নাম্বারস কাকে বলে সেটাও দেওয়া রয়েছে, একটা ছোট করে ছবি দেওয়া রয়েছে। আমরা শুরু করব পিরামিড অফ নাম্বারস থেকে। দেখো, একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে প্রথম ছবিটা রয়েছে, এই প্রথম ছবিটা টপিক লেভেল 1 বা উৎপাদক। এখানে উৎপাদকের সংখ্যার থেকে নিশ্চয়ই প্রাথমিক খাদকের সংখ্যা বেশি হবে না? কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই বেশি হতে পারে, কিন্তু সেটা আসছি পরে।
দেখো সাধারণ অর্থে কি হবে, যতগুলো গাছ থাকবে ইঁদুরের সংখ্যা বা হরিণের সংখ্যা বা গরুর সংখ্যা তার থেকে কম হবে। আবার তাদেরকে যারা খাচ্ছে তাদেরও সংখ্যা নিশ্চয়ই আরেকটু কম হবে। আবার তাদেরকে যারা খাচ্ছে তাদের সংখ্যা খুবই কম হবে। এক্ষেত্রে একটা জিনিস ধরে খেয়াল করবে যে যদি কোনো মাইক্রো সিস্টেম বা মাইক্রো ইকোসিস্টেমকে ধরো, মনে করো একটা পাহাড়ের নিচে একটা ছোট্ট একটা বনের এলাকা। তো সেই সব এই ধরনের ছোট্ট এলাকায়, বা মনে করো একটা বাঘ যতটা এলাকায় তার ঘুরে বেড়ায় বা যতটা এলাকা তার দখলে রাখে, এই ধরনের একটা মাইক্রো ইকোসিস্টেমের মধ্যে একদম টার্সিয়ারি একদম টপমোস্ট লেভেলে যে প্রাণীটা থাকে, সেই টপমোস্ট লেভেলের প্রাণীটার সংখ্যা খুবই কম হয়। এখানে আমি টার্সিয়ারি বা কোয়াটারনারি কোনো কিছু বললাম না, কারণ এর যে লেভেলটা সেটা এক একটা পুষ্টিস্তরে এক এক রকমের হতে পারে। অর্থাৎ কোথাও কোনো ধরনের পিরামিডে দেখা যায় পুষ্টিস্তর 4টে, কোনো ধরনের পিরামিডে দেখা যায় যে পুষ্টিস্তর 5টা, আবার কোথাও একটা বা দুটোর মধ্যেই সীমাবদ্ধ থাকে। তাই এটাকেও বলা যেতে পারে যে সব থেকে যে টপে থাকছে সেই সব থেকে উচ্চতম স্থানে থাকা প্রাণীটির সংখ্যা একটা বা দুটো, এবং তারাই একটা ছোট ছোট মাইক্রো ইকোসিস্টেমকে পরিচালনা করছে। এবার এখানে আর একটা উল্টো জিনিসও দেখা যায়, একটু খেয়াল করে দেখো যে এই ধরনের একটা ইকোসিস্টেম, সেই ইকোসিস্টেমে কিন্তু এটা উল্টো হয়, অর্থাৎ উপরের দিকে আস্তে আস্তে সংখ্যাটা বাড়তে থাকে। কি ধরনের হতে পারে এটা? এটা ডিকম্পোজার বা বিয়োজকদের যে ক্ষেত্রে হতে পারে। মনে করো একটা গাছ মারা গেলে কাঠঠোকরা বা এই ধরনের কিছু প্রাণী তারা খাবে। আবার এই ধরনের প্রাণীরা যদি মারা যায় তখন তাদেরকে খাবে কারা? অনেক ছোট ছোট প্রাণীরা। তারপরে তাদেরকে নষ্ট করবে কারা? একটা অর্থাৎ ছোট একটা যদি পোকাও মারা যায় তাদেরকে আরো ডিকম্পোজ করে কারা? ছোট ছোট ব্যাকটেরিয়া, জীবাণুরা, তাই না? তো এখানে একটা জিনিস দেখো, একটা গাছের সাথে নিশ্চয়ই অনেকগুলো পাখি জড়িত থাকবে। আবার একটা পাখি মারা গেলে নিশ্চয়ই জীবাণুর সংখ্যা আরো বাড়বে। তাই এক্ষেত্রে দেখা যায় যে পিরামিডটা অপোজিট হয়, অর্থাৎ ইনভার্টেড হয়। চলে আসি পরের স্লাইডে, পিরামিড অফ বায়োমাস। এখানে শুরুতে একটু বলে রাখি যে বায়োমাস কাকে বলে। বায়োমাস হচ্ছে যে কোনো প্রাণীর মধ্যে যে শুষ্ক জীবভর থাকে সেটাকেই বায়োমাস বলতে পারো। অর্থাৎ প্রাণীটার মধ্যে যতটা ওজন আছে, এবং এই ওজনটা সাধারণত শুষ্ক জীবভরে পরিমাপ করা হয়। অর্থাৎ তার শরীরে যে জল আছে সেই জলটাকে বাদ দিয়ে যে ওজনটা নেওয়া যেতে পারে সেটাকে আমরা শুষ্ক জীবভর বা ড্রাই বায়োমাস বলতে পারি। আবার ওভারঅল বায়োমাস বলতে এটুকুও বলতে পারি যে ওভারঅল ওজন। অর্থাৎ এভাবে তুমি দেখো যে আপরাইট বা নর্মাল যে পিরামিডটা দেখতে পাচ্ছ সেই পিরামিডে দেখো কোনো একটা জঙ্গলে গাছেদের ওজন নিশ্চয়ই হরিণের ওজনের থেকে বেশি হবে না, তাই না? সমগ্র মানে কোনো একটা ছোট বাস্তুতন্ত্র, মানে মনে করো একটা বাস্তুতন্ত্র যেটা ওয়েল বাউন্ডেড, অর্থাৎ যার একটা নির্দিষ্ট বাউন্ডারি রয়েছে, এই ধরনের একটা বাস্তুতন্ত্রের ক্ষেত্রে আমরা এরকম করতেই পারি যে যদি একটু মেপে দেখা যায় তাহলে দেখাই যাবে যে সেই বাস্তুতন্ত্রের মধ্যে যে গাছপালাগুলো রয়েছে তার ওজন, আবার যারা হার্বিভোরাস রয়েছে তাদের ওজন, যারা কার্নিভোরাস রয়েছে তাদের ওজন, এইভাবে ওজন নিলে দেখা যাবে যে পুষ্টিস্তরের উপরের দিকে যত আমরা উঠতে থাকি তত পিরামিডের বায়োমাস অর্থাৎ ওজনটা আস্তে আস্তে কমতে থাকে। তো এইভাবে ওজন অনুযায়ী যদি আমরা তাদেরকে একটা হায়ারার্কির মধ্যে রাখি তাহলে দেখা যাবে যে সব থেকে নিচে থাকছে প্রডিউসার, দেন এভাবে একটা অর্ডারে চলে আসবে। অর্ডারটাকে তোমরা দেখতে পাচ্ছ এখানে, এখানে ওজনটাকে লিখে দেওয়া হয়েছে। এখানে একটা জিনিস একটু খেয়াল করে থাকো যে ওজনটা একটা প্রপার সিস্টেমে লেখা হয়েছে। এই সিস্টেমটা এখানে বায়োমাসের ক্ষেত্রে এক্স্যাক্ট এটা সবসময় হয়তো হয় না, কিন্তু এটা পরের স্লাইডেই কাজে লাগবে, তোমরা দেখতে পাবে। আচ্ছা, এখানেও একটা অপোজিট সিস্টেম দেখা যেতেই পারে, ঠিক আছে, যেটা হচ্ছে একটা মেরিন ইকোসিস্টেম বা অ্যাকোয়াটিক ইকোসিস্টেম। এই মেরিন বা অ্যাকোয়াটিক ইকোসিস্টেমে কি হয় যে প্রডিউসার যারা থাকে, অর্থাৎ জলের প্রডিউসার যে ছোট ছোট জীবগুলো থাকে, সেই ছোট ছোট জীবের সংখ্যা এবং ওভারঅল জীবভর তুলনামূলকভাবে কম থাকে। কাদের তুলনায়? বড় মাছ এবং অন্যান্য খাদ্যদের তুলনায়।
তোমরা নিশ্চয়ই জেনে থাকবে যে জলের প্রডিউসাররা হচ্ছে কারা? জু প্ল্যাঙ্কটন এবং ফাইটোপ্ল্যাঙ্কটন। জু প্ল্যাঙ্কটন, ZOO, জু প্ল্যাঙ্কটন এবং ফাইটোপ্ল্যাঙ্কটন, এই দু ধরনের প্ল্যাঙ্কটন হচ্ছে জলের প্রধান উৎপাদক। তাদেরকে খায় খুব ছোট ছোট প্রাণীরা, তাদেরকে খায় তাদের থেকে একটু বড় মাছ, তাদেরকে খায় আরো বড় মাছ। এভাবে একটা অ্যাকোয়াটিক ইকোসিস্টেমের এনার্জি ফ্লোটা হতে থাকে। এখন এই এনার্জি ফ্লো জিনিসটা আবার কোথা থেকে এলো? পরের স্লাইডে চলে আসবো। একটা জিনিস খেয়াল করে দেখো যে এই পিরামিডগুলোর প্রত্যেকটা স্তরে, প্রত্যেকটা স্তরে আমরা যত এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে থাকবো, একটা জিনিস আমরা পরিষ্কার বুঝতে পারবো যে এনার্জি যেটা আসছে, আমি এর আগে তোমাদেরকে কয়েকটা স্লাইড আগে জিজ্ঞাসা করেছিলাম যে পুষ্টিদ্রব্য তো মাটি থেকে আসছে, আবার ঘুরে ফিরে কখনো না কখনো মাটিতে ফিরে যাচ্ছে, কিন্তু যে এনার্জিটা লাগছে সেই এনার্জিটা আসছে কোথা থেকে? ভেবে দেখো, সেই এনার্জিটা আসছে আসলে সূর্য থেকে। হ্যাঁ, আসলে সমস্ত পৃথিবীতে যা এনার্জি আছে সমস্ত এনার্জি কিন্তু সূর্য থেকেই আসে। তো এই এনার্জিটা বিভিন্ন পুষ্টি স্তরে যতটা এই এনার্জি সঞ্চিত হচ্ছে, সেই সঞ্চিত এনার্জির যদি আমরা তুলনা করি তাহলেও আমরা এরকম একটা পিরামিড পাবো। এখন এনার্জি সঞ্চিত হচ্ছে মানে বিষয়টা কিরকম? এনার্জি সঞ্চিত হচ্ছে অর্থাৎ গাছের পাতায় সূর্যরশ্মির এনার্জিটাকে ক্যাপচার করে বা ধরে এবং বিভিন্ন পুষ্টিদ্রব্য দিয়ে গাছ খাদ্য তৈরি করছে। সেখানে যেমন বিভিন্ন পুষ্টিদ্রব্যও আছে, তেমন সূর্যের আলোটাও লাগছে। সূর্যের আলো এখানে কোনো মেটেরিয়াল হিসেবে থাকছে না, বা সূর্যের আলো শক্তি হিসেবে কাজ করছে। তাই সূর্যের আলো শক্তি ছাড়া পৃথিবীতে পুষ্টিদ্রব্যের প্রবাহ কোনোভাবেই সম্ভব হতো না। এখানে দেখবে যে বিভিন্ন পুষ্টি স্তরে যে এনার্জি ক্যাপচার্ড বা আবদ্ধ হয়ে থাকে সেটারও পরিমাণ পিরামিডের যত উপরের দিকে যাব বা খাদ্য শৃঙ্খলের যত শেষের দিকে যাব বা ট্রপিক লেভেলের যত উপরের স্তরের দিকে যাব তত কমতে থাকবে, এনার্জির পরিমাণ তত কমতে থাকবে। এখানে তোমাদেরকে এটা যেমন বলেছিলাম একটা নর্মাল ফরম্যাটে কমছে, দেখো 1/10 করে কমতে থাকছে। এখানেও একটা জিনিস দেখো, এনার্জি 10%, 90% করে কমছে এবং 10% করে থেকে যাচ্ছে। এর একটা স্পেসিফিক কারণ আছে। এই ভদ্রলোককে একটু চিনে রাখো, খুব ট্যালেন্টেড ভদ্রলোক ছিলেন, নাম হচ্ছেন লিন্ডেম্যানস। ইনি একটা ফর্মুলা দিলেন। ফর্মুলাটা কিরকম? ওনার বক্তব্য হচ্ছে এরকম যে কোনো একটা স্তরে, কোনো একটা পুষ্টি স্তরে যতটা পরিমাণ পুষ্টিদ্রব্য আবদ্ধ হয়, ভালো করে শোনো, কোনো একটা নির্দিষ্ট পুষ্টি স্তরে যতটা পরিমাণ এনার্জি, আমি আগে পুষ্টিদ্রব্য বললাম, সরি, কোনো একটা নির্দিষ্ট পুষ্টি স্তরে যতটা পরিমাণ এনার্জি আবদ্ধ হয় তার মাত্র 10% এনার্জি তার পরবর্তী স্তরে ট্রান্সফার হয় বা তার পরবর্তী স্তরে চলে যায়, এবং 90% পুষ্টিদ্রব্য সেই স্তরেই খরচ হয়। বিষয়টা কিরকম? মনে করো গাছপালা সর্বশেষে উৎপাদন করলো 1000 ক্যালোরি বা 1000 কিলো ক্যালোরি, ঠিক আছে, এটা কিলো ক্যালোরির সংকেত। কিলো ক্যালোরি উৎপাদন করলো গাজরের মাধ্যমে, এবং সেগুলো কিছু খরগোশ খেলো। আচ্ছা, খরগোশ খেয়ে মোট কতটা সেগুলো কিছু খরগোশ খেলো, এবং তার থেকে এনার্জিটা কোথায় যাবে? আবার শিয়ালের কাছে চলে যাবে। অর্থাৎ এখানে শিয়াল হচ্ছে টপমোস্ট বা থার্ড টপিক লেভেলে রয়েছে। এবার এখানে এনার্জির ফ্লোটা কেমন ভাবে হবে দেখো, প্রত্যেকটা স্তরে থেকে পরবর্তী স্তরে কেবলমাত্র 10% এনার্জি যাবে আর 90% এনার্জি সেই স্তরেই শেষ হয়ে যাবে। অর্থাৎ একটা গাজর গাছ যদি 1000 কিলো ক্যালোরি এনার্জি সূর্য থেকে ক্যাপচার করতে পারে, তাহলে তার 900 কিলো ক্যালোরি অর্থাৎ 90% কিলো ক্যালোরি, 90% এনার্জি সে সেই স্তরেই খরচ করবে, এবং মাত্র 100 কিলো ক্যালোরি অর্থাৎ 10% এনার্জি পরবর্তী স্তরে পাঠাবে। অর্থাৎ এখানে খরগোশদের কাছে কত যাবে? মাত্র 100 কিলো ক্যালোরি। এখানে 1000 ক্যালোরির মধ্যে
900 ক্যালোরি নিজেরাই খরচ করবে এবং 100 ক্যালোরি পরের স্তরে পাঠাবে। এবার খরগোশেরা মোট কত এনার্জি পেল এখানে? 100 কিলো ক্যালোরি। এই 100 কিলো ক্যালোরির মধ্যে 90% তারা দৈনন্দিন জীবনের কাজকর্ম করতে এই 90% এনার্জি খরচ করে ফেলবে। আচ্ছা, এখানে একটা ছোট্ট কথা একটু বলে রাখি, বলতে ভুলে গেছিলাম। এনার্জির একক হচ্ছে কিলো ক্যালোরি, ক্যালোরি অ্যাকচুয়ালি। এবার একটা জিনিস দেখো যে প্রত্যেকটা এই যে খরগোশেরা যে 100 কিলো ক্যালোরি এনার্জি পাচ্ছে, সেটা তাদের দৈনন্দিন জীবনে তারা 90 কিলো ক্যালোরি অর্থাৎ 90% এনার্জি খরচ করে ফেলবে এবং মাত্র যে 10% বেঁচে থাকবে, সেই 10% এনার্জি দিয়ে তাদের শরীর তৈরি হবে বা শারীরিক গঠন হবে। অর্থাৎ প্রতি মুহূর্তে তারা যা এনার্জি সংগ্রহ করবে তার অলমোস্ট 90% খরচ করবে দৈনন্দিন কাজের মাধ্যমে এবং 10% তাদের শরীরের মধ্যে সঞ্চয় করবে, যেটা আবার খাদ্যের মাধ্যমে তার পরবর্তী স্তরে পৌঁছে যাবে। পরবর্তী স্তরে পৌঁছে গিয়ে আবার কত হবে? সে যা এনার্জি পাবে তার 90% খরচ করবে এবং 10% আবার তার পরবর্তী ট্রপিক লেভেলে পাঠিয়ে দেবে। এই থিওরিটাই লিন্ডেম্যানস দিয়েছিলেন। এখানেও দেখো একই ধরনের কথা লেখা হয়েছে। এবার আবার একটু পিডিএফে ফিরে যাব। দেখো এখানে পিরামিডগুলো রয়েছে। এনার্জি ফ্লো, যেটা আমরা অলরেডি আলোচনা করলাম। এখানে এনার্জি ফ্লোর মধ্যে তাপ গতিবিদ্যার সূত্রদ্বয়টা একটু ভালো করে বুঝে নিতে হবে। দুটো সূত্র আছে। প্রথম সূত্র, শক্তির সৃষ্টি বা বিনাশ হয় না। এগুলো আমরা ছোটবেলায় পড়েছিলাম, জাস্ট একটু রিমাইন্ড করে নাও। শক্তির সৃষ্টি বা বিনাশ হয় না, শুধুমাত্র এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তন ঘটে। এবং দ্বিতীয় সূত্র, যখন শক্তির স্থানান্তর বা অবস্থান্তর ঘটে তখন শক্তির স্থানান্তর বা অবস্থান্তর ঘটে তখন শক্তির কিছু অংশ এমন অবস্থায় পৌঁছায় যে এটি পরবর্তী পর্যায়ে প্রবাহিত হতে পারে না। এখানটা একটু ভালো করে দেখবে। যখন শক্তির স্থানান্তর বা অবস্থান্তর ঘটে তখন শক্তির কিছু অংশ এমন অবস্থায় পৌঁছায় যে এটি পরবর্তী পর্যায়ে প্রবাহিত হতে পারে না। অর্থাৎ এখানে কিছু শক্তি অপচয় হয়, শক্তি নষ্ট হয় না, শক্তি অপচয় হয়। অর্থাৎ মনে করো একটি ফ্যানের মধ্যে, ইলেকট্রিক ফ্যানের মধ্যে যতটা ইলেকট্রিক দিলে ততটা ইলেকট্রিকই কিন্তু সরাসরি পাখাটাকে ঘোরাবে না। খানিকটা ইলেকট্রিসিটি একটু অন্যদিকে গিয়ে নষ্ট হয়ে যাবে। কোথায়? তারের মধ্যে দিয়ে প্রবাহিত হতেও খানিকটা এনার্জি লাগবে। এভাবে কিছু ইলেকট্রিসিটি নষ্ট হবে, সেটাকেই সেই নষ্ট হওয়ার কথাই এখানে বলা হচ্ছে। আচ্ছা, এবার চলে আসবো শক্তি প্রবাহের পর্যায়ে। শক্তি প্রবাহের পর্যায়গুলো একটু দেখে নেবে। শক্তি প্রবাহের পর্যায় হচ্ছে প্রথমত যে কোনো একটা পুষ্টি স্তরে শক্তি অর্জন করতে হবে, তারপর সেই শক্তিটার ব্যবহার করতে হবে। শক্তির অর্জন করতে হবে মানে যতটা শক্তি অর্জন করবে তার খানিকটা ব্যবহার করবে। এখানে খানিকটা মানে কি বলেছিলাম? 90% সে ব্যবহার করে নেবে। যতটা শক্তি অর্জন করবে কোনো একটা পুষ্টি স্তরে তার অলমোস্ট 90% ব্যবহার করবে এবং বাকি যে 10% থাকছে সেই 10% রেখে দেবে পরবর্তী পুষ্টি স্তরের জন্য। শক্তি স্থানান্তরকরণ এটা। শক্তি প্রবাহের মডেলটা এখানে রয়েছে, দেখে নাও। একই মডেল। শক্তি প্রবাহের বৈশিষ্ট্য, এখান থেকে কিন্তু বেশ কিছু প্রশ্ন আসে, এটা দেখবে এবং লিন্ডেম্যানের থিওরিটা অবশ্যই মনে রাখবে। এরপরে চলে আসবো নিউট্রিয়েন্ট সাইকেলে। নিউট্রিয়েন্ট সাইকেল জিনিসটা কি আগে একটু থিওরিটা দেখে নেবো বা টেক্সটটা পড়ে নেবো। আচ্ছা, নিউট্রিয়েন্ট সাইকেল
পড়ার আগে এই নিউট্রিয়েন্ট বা পুষ্টিদ্রব্য জিনিসগুলো কি একটুখানি ভেবে দেখো তো। আমাদের শরীরে পুষ্টি বলতে যেই জিনিসগুলো পুষ্টিকর পদার্থ হিসেবে আমরা গ্রহণ করে থাকি, সেই পুষ্টিকর পদার্থগুলো আসলে কোথায় থাকে? সেই পুষ্টিকর পদার্থগুলো আসলে প্রকৃতির অংশ। সেই প্রকৃতির রাসায়নিক বিভিন্ন দ্রব্য, বিভিন্ন মৌল, সেই মৌল পদার্থগুলোকে আমরা বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে আমাদের শরীরের মধ্যে আত্তীকরণ করে থাকি বা শরীরের মধ্যে গ্রহণ করে থাকি। আবার একটা সময় দেখা যায় যে আমাদের শরীর থেকে সেই পদার্থগুলো আবার পরিবেশের মধ্যে ফিরে যায়। এই যে কন্টিনিউয়াস একটা সাইকেল চলতে থাকে, এই সাইকেলটাকেই আমরা পুষ্টি চক্র বলতে পারি। এবার এই পুষ্টি দ্রব্যের মধ্যে অনেক কিছু রয়েছে। যেমন আমাদের শরীর শরীরের অনেকটা অংশ কার্বন দিয়ে তৈরি, অনেকটা নাইট্রোজেন তৈরি, অক্সিজেন তো অবশ্যই আসে, সালফার ইত্যাদি জিনিসগুলো আমাদের শরীর গঠনে সাহায্য করে। এখন প্রকৃতি থেকে এই ধরনের মৌল পদার্থগুলো সরাসরি আমাদের শরীরে আসে, আবার শরীর থেকে বেরিয়ে প্রকৃতিতে মিশে যায়। এর মাধ্যমে এগুলো অনেকগুলো প্রসেসের মাধ্যমে হয়। তো এই সমগ্র প্রসেসটাকে একত্রে রাসায়নিক বিভিন্ন পুষ্টিচক্র বলা হয়। এবার আমরা যেগুলো আলোচনা করব সেগুলো হচ্ছে কার্বন চক্র এবং নাইট্রোজেন চক্র। এখানে আমরা আলোচনা করব। এখানে একদম বেসিক জিনিসগুলো একটুখানি পড়ে নেবে, আমি হাইলাইট করে দিচ্ছি। একটা সহজ বিষয় দেখো, আমরা কার্বন গ্রহণ করি, কি মনে হয়? ভেবে দেখো, আমরা প্রতিদিন প্রচুর কার্বন গ্রহণ করি। গাছ বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড নিচ্ছে এবং সেই কার্বন ডাই অক্সাইডকে আমাদের অর্থাৎ আমরা মানুষেরা এবং বিভিন্ন প্রাণীরা সেই কার্বন ডাই অক্সাইডকে গ্রহণ করছি, রাইট? ওকে। দেন সেই কার্বন ডাই অক্সাইড আবার কোথায় যাচ্ছে? আমাদের মৃত্যুর সাথে সাথে সেটা আমাদের দেহের মাধ্যমে, আমাদের দেহটা যেভাবে পরিবেশের মধ্যে মিশে যাচ্ছে, সেই কার্বনটাও পরিবেশের মধ্যে মিশে যাচ্ছে। আবার কখনো না কখনো সেই পরিবেশ থেকে সেই কার্বনটা আবার প্রাণী দেহের মধ্যে আবার চলে আসছে এবং এই সাইকেলটা কন্টিনিউয়াস হতে থাকছে। কি ভাবে এটা হতে পারে? একটা বড় পদ্ধতি আর একটা বলে রাখি, এখানে বেশ কয়েকটা জিনিস আলোচনা করার আছে। আগে এই পদ্ধতিটাকে দেখো। পরিবেশে কার্বন আসে কোথা থেকে? উৎপাদক ছাড়াও সমুদ্রের জল, এই জিনিসগুলোকে একটু ভালো করে পড়বে পরিবেশে কার্বনের উৎস হিসাবে। সমুদ্রের জল, প্রস্তরখণ্ড, চুনাপাথর, শিলা, বায়ুর কার্বন ডাই অক্সাইড প্রভৃতি শোষণ করে ধাতব কার্বনেট গঠন করে। মানে সমুদ্রের জল, প্রস্তরখণ্ড, চুনাপাথর, শিলা ইত্যাদি এগুলো সরাসরি বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং বিভিন্ন ধাতব কার্বনেট গঠন করে নেয়। ঠিক আছে? এছাড়াও কয়লা, পেট্রোলিয়ামজাত দ্রব্যের দহন এবং ভূমিনিস্থ কয়েক প্রকার জীবাণু শারীরবৃত্তীয় প্রক্রিয়ার ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পায়। অর্থাৎ দেখো, কয়লা, পেট্রোলিয়াম এইগুলো কার্বন নিয়ে কোথায় জমিয়ে রাখছিল? মাটির নিচে জমিয়ে রাখছিল। সেখানে আমরা যখন কয়লা এবং পেট্রোলিয়ামকে তুলে পোড়াচ্ছি, তখন কার্বন ডাই অক্সাইডের মাধ্যমে কার্বন প্রকৃতিতে বেরিয়ে আসছে। এছাড়াও মাটির নিচে কিছু জীবাণু থাকে যাদের শারীরবৃত্তীয় প্রক্রিয়ার ফলে অল্প পরিমাণ কার্বন বায়ুতে বেরিয়ে চলে আসে। এখানে একটি ইম্পর্টেন্ট বিষয়, খুব গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া, এটাকে একটু দেখে রাখো যে বায়ুর মধ্যে যখন কার্বন ডাই অক্সাইড থাকে, খুব ভালো করে এটা একটু শুনে রাখো। বায়ুর মধ্যে যখন কার্বন ডাই অক্সাইড থাকে, তখন সেই কার্বন ডাই অক্সাইড বায়ুর মধ্যে যে জল বা বৃষ্টির জল বা বৃষ্টির ফোঁটা, জলীয় বাষ্প ইত্যাদির সাথে মিশে একটা অ্যাসিড তৈরি করে, কার্বলিক অ্যাসিড বা কার্বনিক অ্যাসিড, যেটার রাসায়নিক নাম হচ্ছে ফেনল, FeNOL। এটা হচ্ছে কার্বলিক অ্যাসিডের সংকেত। তোমরা সবাই জানো কার্বলিক অ্যাসিড সাপ তাড়াতে কাজে লাগানো হয়।
এখানে একটা প্রশ্ন আসে দেখবে যে বিভিন্ন বড় বড় বাড়ি বা তাজমহল ইত্যাদির ক্ষতি কিভাবে হয়। এইখানে কার্বনিক অ্যাসিড খুব একটা বড় ভূমিকা পালন করে। আর যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে এখানে কার্বন সাইকেলের একটা ছবি দেওয়া আছে, তোমরা একটু দেখো। আমি একটু আলোচনা করছি তার আগে বলি, নর্মালি ওশান, এখানে দেখো ছবিতে রয়েছে ওশান পৃথিবীতে একটা সব থেকে বড় কার্বন সিঙ্কের কাজ করে। কার্বন সিঙ্ক অর্থাৎ যেখানে কার্বন শোষণ করে নেওয়া হয়। এটা বর্তমান পরিস্থিতিতে প্রকৃতিকে বাঁচাতে একটা বড় ভূমিকা পালন করে আসছে আমাদের মহাসাগরগুলো। আচ্ছা, প্রকৃতিকে বাঁচাতে বড় ভূমিকা পালন করছে মানে তা সমুদ্র প্রকৃতি থেকে কার্বনকে শুষে নিচ্ছে এবং সমুদ্রের মধ্যে ক্রমাগত জমা হচ্ছে। কিভাবে জমা হচ্ছে? পরিবেশের মধ্যে বা বায়ুমণ্ডলে যখন কার্বন ডাই অক্সাইড যাচ্ছে, সেই কার্বন ডাই অক্সাইড জলের সাথে বিক্রিয়া করে কার্বলিক অ্যাসিড রূপে পড়ছে। সেই জল আস্তে আস্তে আবার সমুদ্রে গিয়ে মিশছে। আবার সমুদ্র থেকে যখন জল বাষ্পীভূত হচ্ছে, তখন কিন্তু কার্বলিক অ্যাসিডটা বা কার্বনটা সমুদ্রের জলেই থেকে যাচ্ছে। এভাবে দীর্ঘদিন ধরে বায়ুমণ্ডলের বিপুল পরিমাণ কার্বন বা কার্বন ডাই অক্সাইড সমুদ্রের মধ্যে জমা হচ্ছে। এতে লাভ কোথায় হচ্ছে? একটা জিনিস মনে রেখো, যে বায়ুতে কার্বন থাকা মানে সেটা খুব দ্রুত বায়ুর উষ্ণতাকে বাড়িয়ে দেয়। হ্যাঁ, অর্থাৎ এটা একটা খুব এফেক্টিভ গ্রিন হাউস গ্যাস। এই গ্রিন হাউস গ্যাসটাকে ক্রমাগত বছরের পর বছর ধরে সমুদ্রে সঞ্চয় করছে প্রকৃতি নিজেই। এবং এর ফলে আর একটা অন্য ধরনের সমস্যা দেখা দিচ্ছে। দেখো, সমুদ্রে কার্বন সিঙ্ক হওয়ার ফলে প্রকৃতি তো একদিক থেকে বেঁচে যাচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং এর পরিমাণ কিছুটা হলেও কমছে, কিন্তু অন্য আর এক ধরনের সমস্যা দেখা দিচ্ছে। কি ধরনের সমস্যা? সমুদ্রের জল আমরা সবাই জানি নোনা বা ক্ষারকীয়। এখন ক্রমাগত অ্যাসিড যদি পড়তে থাকে, তাহলে একটা দীর্ঘ সময় ধরে যে অ্যাসিডের কনসেন্ট্রেশনটা বাড়ছে, সেটা সমুদ্রের জলের লবণতা বা ক্ষারকীয়তাটাকে আস্তে আস্তে কমিয়ে দিচ্ছে। এর ফলে দেখা যাচ্ছে যে কিছু কিছু এলাকায় এই কার্বলিক অ্যাসিডের প্রভাব এতটাই বেশি হয়েছে বা কার্বন সিঙ্কের ফলে অ্যাসিডিক এফেক্ট এতটাই বেড়ে যাচ্ছে যে সেখানে যে জলজ প্রাণীগুলো আছে তাদের জীবন ধারণের সমস্যা হচ্ছে। এটা একটা বড় এফেক্ট দেখা যায় যেখানে কোরাল রিফ বা প্রবাল দ্বীপ দেখা যায়। সেই প্রবাল দ্বীপ আসলে খুব ছোট ছোট একটা প্রবাল কীটের মাধ্যমে তৈরি হয়, মানে খুব ছোট ছোট কিছু জীবাণুর মাধ্যমে তৈরি হয়। সেগুলো সরাসরি উম আহ এই নোনা জলের অ্যাসিডিফিকেশনের ফলে প্রভাবিত হচ্ছে। অর্থাৎ তাদের জীবন ধারণ বা সাইকেলে কিছু গোলযোগ দেখা দিচ্ছে। এবার এখানে এই ছবিটার মধ্যে একটু ভালো করে দেখে নাও যে বিভিন্ন ক্ষেত্রের মাধ্যমে কার্বন প্রকৃতিতে যাচ্ছে, আবার প্রকৃতি থেকে কার্বন জীবমণ্ডলে ফিরে আসছে। এখানে একটা জিনিস বলে রাখি, কিছু লং টার্ম সাইকেল থাকে, কিছু শর্ট টার্ম সাইকেল থাকে। এবার চলে আসি নাইট্রোজেন সাইকেলে। নাইট্রোজেনকেও আমাদের একটু ভালো করে দেখতে হবে। চলে আসবো টেক্সটে। বায়ুমণ্ডলে শতকরা 78% নাইট্রোজেন আছে, কিন্তু তাও উদ্ভিদ সেই নাইট্রোজেন প্রত্যক্ষভাবে গ্রহণ করতে পারে না। তাহলে কিভাবে গ্রহণ করে? এটা আমরা একদম ছোটবেলাতে পড়েছি, দেখো মনে পড়ে যাবে। উদ্ভিদেরা মাটিতে অবস্থিত দ্রব্যে নাইট্রেট থেকে নাইট্রোজেন গ্রহণ করে প্রোটিনে রূপান্তর করে। শিম্ব জাতীয় কয়েকটি উদ্ভিদ তাদের মূলে অবস্থিত কতগুলি মিথজীবী ব্যাকটেরিয়া, যেমন রাইবোজিয়াম, দেখো সবার মনে পড়ার কথা, মিথজীবী ব্যাকটেরিয়ার সাহায্যে প্রত্যক্ষভাবে মৃত্তিকাস্থিত নাইট্রোজেন গ্রহণ করে। মানে বিষয়টা কিরকম হয়, যে শিম্ব জাতীয় কিছু উদ্ভিদ, যেমন মটরশুঁটি মটরশুঁটি শিম্ব জাতীয় একটি উদ্ভিদ, তার তার যে শিকড়, সেই শিকড়ের মধ্যে কিছু ছোট ছোট গ্রন্থি থাকে। সেই গ্রন্থিগুলোর মধ্যে রাইবোজিয়াম নামে একটা ব্যাকটেরিয়া থাকে। সেই ব্যাকটেরিয়াটা কি করে? বায়ু থেকে বা মাটির মধ্যে যে বায়ু আছে, সেই বায়ু থেকে নাইট্রোজেন গ্রহণ করে নাইট্রেটে রূপান্তরিত করে। দেখতে পাচ্ছ এখানে এই নাইট্রেটে রূপান্তরিত করে, এবং এই নাইট্রেট
উদ্ভিদ সরাসরি গ্রহণ করতে পারে। এখন একটা নিশ্চয়ই জিনিস তোমরা জানো যে যে নাইট্রোজেন সার দেওয়া হয় সেটা আসলে নাইট্রেট রূপে দেওয়া হয়। এবং আরো কিছু রাসায়নিক পদ্ধতি আছে, এগুলো অল্প একটু জেনে রাখো। নাইট্রোসোমোনাস এবং নাইট্রোব্যাক্টার, এই 2 ধরনের ব্যাকটেরিয়া লাগে। নাইট্রিফিকেশন এবং ডিনাইট্রিফিকেশন দুটো প্রক্রিয়া আছে, খুব সহজ জিনিস, এগুলো একবার করে পড়ো, বুঝতে পারবে। নাইট্রাইট বলে যে জিনিসটা তৈরি হয় সেটা নাইট্রোব্যাক্টার নামক অপর একটি ব্যাকটেরিয়ার প্রভাবে নাইট্রেটে পরিণত হয়। এই প্রক্রিয়াটাকে নাইট্রিফিকেশন বলে। আবার এর উল্টোটা যদি হয় তখন তাকে আমরা ডিনাইট্রিফিকেশন বলবো। আজকের আলোচনার বিষয় এইটুকুই ছিল। এবার বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস একটু আলোচনার আছে, তার আগে একটু নাইট্রোজেন সাইকেলের ছবিটা দেখে নাও। এখানে আরো একটু ডিটেলে দেওয়া রয়েছে। আজকের ক্লাস অলমোস্ট এই পর্যন্তই, কিন্তু একটি বিশেষ জরুরি ঘোষণা আছে যেটা আমি ক্লাসের একদম শুরুতে বলবো বলেছিলাম, সেটাতে আসি। তার আগে একটি কথা, যে গতদিন আমি একটা জিনিস বলেছিলাম যে তোমরা আমার এই ক্লাসের কোনো রকম টেকনিক্যাল সমস্যা হচ্ছে কিনা বলবে। তো আশা করি তোমাদের কোনো সমস্যা হচ্ছে না, এখনো অবধি আমি সেরকমই খবর পেয়েছি। অ্যাকচুয়ালি ভালো করে কোনো খবর পাইনি, তোমরা কেউ সেভাবে আমাকে বলোনি। তো আমি সেখান থেকে ধরে নিচ্ছি যে তোমাদের কোনো নেগেটিভ রেসপন্স অন্তত এর মধ্যে নেই। যদি কোনো নেগেটিভ রেসপন্স থাকে অবশ্যই দাও, পজিটিভটা দাও আর না দাও, কিন্তু নেগেটিভ রেসপন্স থাকলে অবশ্যই দাও, কারণ এটা আমাদের একটা অবশ্যই দায়িত্ব এবং দায়বদ্ধতা তোমাদেরকে সঠিকভাবে ক্লাসটা উপস্থাপন করা, তোমাদের কাছে পৌঁছে যাওয়া অন্তত। এরপরে যে তোমাদের রেসপন্সিবিলিটিটা থাকে, যে আমাদের যে দায়বদ্ধতা আমরা চেষ্টা করছি আমাদের যথাসম্ভব পূরণ করার, তার কতটা রিপ্লাই দিচ্ছ। আমি গতদিন বলেছিলাম যে তোমরা যে ডু ইট নাওতে যে হোমওয়ার্কটা দিয়েছিলাম সেই হোমওয়ার্কটা করে সরাসরি গ্রুপে দাও। তো আমি তারপরে সন্ধ্যাবেলা বসে সবারটা দেখেছি কে কে বেশি রিপ্লাই দিয়েছো, এবং আমি অ্যাকচুয়ালি চেয়েছিলাম যে আইডেন্টিফাই করবো যে কে কে রিপ্লাই দিচ্ছ না, বাট আনফর্চুনেটলি আমি যেটা আইডেন্টিফাই করতে পারলাম সেটা হচ্ছে কে কে রিপ্লাই দিচ্ছ। আমি 10-12 জনের একটা লিস্ট আমি একটা ছোট্ট করে লিখে রেখেছি যে তারা মোটামুটি রিপ্লাই দিচ্ছে এবং বাকিটা একদমই চুপ হয়ে যাচ্ছ। তো এনিওয়ে, এটা অবশ্যই তোমরা যেমন করবে তেমনই, আমার এখানে বিশেষ কিছু বলার নেই। তবে যারা একটু বেশি উৎসাহী, যারা পুরো পড়াশোনাটাকে খুব সিরিয়াসলি নিচ্ছ, তাদের জন্য আমি একটু বেশি কিছু করতে চাই। মানে এখন যেটা বলছি সেটা কারো প্রতি কোনো রকম ডিসক্রিমিনেশন নয়, কাউকে কোনো রকম শাস্তি দেওয়া নয়, কারণ তোমরা সকলেই আমাদের সবার কাছে, বেদান্ত ইনস্টিটিউটের কাছে, অ্যাজ এ টিচার আমার নিজের কাছে সকলেই ভীষণভাবে সমান। এবং লিগালি যদি কিছু বলতে হয় তাহলে দেখো, তোমরা সকলেই আমাদের কাছে ফিস দিয়ে পড়ো, বেদান্ত ইনস্টিটিউটে ফিস দিয়ে পড়ো। তো সেখানে আমার কোনো রকম রাইট থাকে না তোমাদেরকে কোনো রকম ডিসক্রিমিনেশনের মধ্যে নিয়ে আসার, রাইট? তো কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো, একই ক্লাসের মধ্যে কিছু ছাত্র যদি একটু বেশি উৎসাহী হয়, তাদেরকে আমি একটু বেশি আগ্রহ নিয়ে সাহায্য করব, এটা খুব স্বাভাবিক ঘটনা, তাই না? তো তার জন্য আমি কিছু ছোট্ট মেজারমেন্ট নেব, ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট একটা রাখবো। সেটা কেউ ডিসক্রিমিনেশন ভাবে মেনে নিও, ডিসক্রিমিনেশন ভেবো না। তবে তোমরা চাইলে সকলেই এটার সাথে যুক্ত হতে পারো। সেটা হচ্ছে, আমি একটা স্পেশাল গ্রুপ তৈরি করব। মানে যে গ্রুপটা আমাদের আছে সেটা ছাড়াও আর একটা স্পেশাল গ্রুপ তৈরি করব, সেটা কয়েকদিনের মধ্যেই করব। সেই গ্রুপের কিছু বিশেষ বৈশিষ্ট্য থাকবে। সেই গ্রুপে আমি যাদেরকে নেব, সবাইকে আমি ডেফিনেটলি নেব না, সেটা মানে একদম ডেফিনেটলি খুব সিরিয়াস ক্যান্ডিডেট ছাড়া আমি সেখানে কাউকে রাখতে চাইছি না। মানে সেটা একটা স্পেশাল গ্রুপ হিসাবে আমি ট্রিট করতে চাইছি। সেখানে স্পেশাল গ্রুপে কী করব, আমরা ডেলি এক্সাম অ্যান্ড এমসিকিউ প্র্যাকটিস করব। ডেলি এক্সাম এবং এমসিকিউ প্র্যাকটিস করবো। সেটা কীরকমভাবে হবে, যে পার্টিকুলার কিছু টপিক দেওয়া থাকবে, যে টপিকগুলোর ওপর আমরা পড়াশোনা করছি
এবং সেই টপিকের উপর আমরা নিজেরা মানে যেটা আমার টপিক থাকবে সেটাতে আমি, যেটাতে অজিত স্যারের টপিক থাকবে সেটাতে অজিত স্যার, আমরা নিজেরা কিছু এমসিকিউ দেবো এবং প্র্যাকটিস করব এবং ডিটেল আলোচনা হবে, যেমনটা অন্যান্য বিভিন্ন গ্রুপে হয়। একটু ডিটেলে আলোচনা হবে, অর্থাৎ অ্যান্সারটা হওয়ার পর অন্যান্য টপিকগুলো সম্পর্কে আমরাই আলোচনা করব, আমরাই কিছু তথ্য দেবো। আচ্ছা, তারপরে যেটা আরেকটা খুব গুরুত্বপূর্ণ, সাফল্যের জন্য যেটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস আমার মনে হয়, তোমার স্ট্র্যাটেজিটা কি, তোমার ওয়ে আউটটা কি, প্রবলেমকে কে কোন দৃষ্টিভঙ্গিতে দেখছে তার উপর ডিপেন্ড করে জীবনে কে কতটা সফল হয়, তাই না? অনেকের অনেক রকম প্রবলেম আমি কয়েকদিনে শুনেছি, তো সেটা নিয়ে এখন আর আলোচনা করছি না। তো এখানে যেটা করব যে কারো যদি কোনো রকম সমস্যা হয়, সেই সমস্যাটা সবাই মিলে বা দরকার হলে ইন্ডিভিজুয়ালি আমরা একদম স্ট্র্যাটেজিক ডিসকাশনটা করব যে তোমার স্ট্র্যাটেজিতে এক্স্যাক্ট কী হচ্ছে। আমি লাস্ট দুদিনে দুজনের এই ধরনের আলোচনা করিয়েছি। তো একজনের অনেক বড় সমস্যা ছিল, সে আস্তে আস্তে ঠিক করছে নিজেকে, আমার খুব ভালো লাগছে, সে নিজের সাথে যুদ্ধ করছে। এনিওয়ে, থার্ড যেটা রাখবো আমরা, যে এখন এই লকডাউন এবং করোনা ভাইরাস এবং আগামী 3 বছরের চাকরি বাকরির রিক্রুটমেন্টের যে কি হবে সেটা, যে সমস্যাটায় আমরা পড়েছি সেটা সকলেই জানো, কিন্তু এখন একটা জিনিস খেয়াল করে দেখো যে উত্তরণের জন্য বোধহয় এখনই সেরা সময়। এখন যখন সবাই সমস্যার মধ্যে পড়ে থাকবে, তখন যদি আমি সমস্যাটাকে ফোকাস না করে আমি যদি নিজের কোয়ালিটিটাকে একটু বাড়াই এবং প্রপার অপরচুনিটিগুলোকে সঠিকভাবে খুঁজে পাওয়াতে আমার লক্ষ্যটাকে দিই, তাহলে অন্যান্যরা যখন এই সমস্যার মধ্যে পড়ে থাকলেও আমরা কিন্তু বেরিয়ে যেতে পারবো। সেই জন্যেই জব রিলেটেড নিউজ শেয়ার করার একটা বিশেষ জায়গা তৈরি করব। আমরা আমাদের যা সোর্স সেখান থেকে রাখবো এবং বাকিদেরও অন্যান্য জায়গা থেকেও আমরা কিছু খবর টবর যারা আমরা যা পাই আর কি বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন সার্কেল থেকে, সেই খবরগুলোকে শেয়ার করবো। এবং বেসিক্যালি এটা হ্যাঁ, অবশ্যই এটা একরকম পার্সিয়ালিটি হচ্ছে, কারণ আমি যখন দেখছি যে কিছু স্টুডেন্ট তারা একটু বেশি সিরিয়াস হয়ে তারা খুব সিনসিয়ারলি পড়াশোনা করছে, তো তাদের প্রতি আমি এইটুকু পুরস্কার রাখতেই পারি, রাইট? আচ্ছা, আর একটা জিনিস, স্টাডি মেটেরিয়াল শেয়ারিং। স্টাডি মেটেরিয়াল শেয়ারিংটা কীরকম? আমি লাস্ট দুদিনে দেখলাম তোমরা যখন বিভিন্ন কোশ্চেন শেয়ার করছো, কেউ শেয়ার করছো কেউ করছো না। এখন বাকি অনেকের অভিযোগ থাকতে পারে, দাদা আমরা করছি, অন্যরা তো শুধু বসে বসে পেয়ে যাচ্ছে। এটাকে ডেফিনেটলি স্টপ করা দরকার। ইট শুড নট বি হ্যাপেন ইন এনি গ্রুপ, আদার ইট পেইড অর নন পেইড। আই মিন টু সে, আমরা এখানে তোমরা যারা এখানে পয়সা দিয়ে পড়তে এসছো, আবার অনেক জায়গায় সেলফ হেল্প গ্রুপ বা বিভিন্ন নিজেদের মধ্যে গ্রুপ করে পড়াশোনা করা হয়, সেখানেও কোনো জায়গাতেই এই ধরনের সিচুয়েশন তৈরি হওয়া উচিত নয় যেখানে কেউ কিছু না করেই তার কিছু অতিরিক্ত সুবিধা পেয়ে যাবে, রাইট? তো সেটাকে আমি তো কখনো বন্ধ করতে পারি না, তো আমি একটু অন্যভাবে করানোর চেষ্টা করব। যারা একটু বেশি অ্যাক্টিভ তাদেরকে নিয়ে আর একটা গ্রুপ তৈরি করব। এটাকে প্লিজ কেউ ডিসক্রিমিনেশন মনে করো না, এটা জাস্ট একটা স্পেশাল ট্রিটমেন্ট যারা স্পেশালি ইন্টারেস্টেড তাদের জন্য। এবং ডেফিনেটলি তোমরা চাইলে মানে যে কেউই এর মধ্যে ঢুকতে পারো, যে কেউ এই স্পেশাল গ্রুপের মধ্যে আসতে পারো, তার জন্য তোমাদেরকে জাস্ট একটু সিরিয়াস হতে হবে, নাথিং এলস, জাস্ট একটু সিরিয়াস হতে হবে। And one thing to remember, it is nothing about fees. ফিজের কথা বলতে গিয়ে মনে পড়ে গেল, চেষ্টা করো তোমরা যা ফিজ বাকি আছে এখনো যাদের, সেই ফিজটাকে একটু কমপ্লিট করার, কারণ ইন্ডাস্ট্রিতে কিছু জিনিস কখনোই বন্ধ হয় না, যেমন ঘর ভাড়া বা এই ধরনের জিনিস আমরা তো সেটাকে পজ করে রাখা যায় না, তাই না? তো কিছু কিছু সমস্যা হচ্ছে আমাদের, চেষ্টা করো তোমরা তোমাদের মতো ফিজটাকে দিয়ে দেওয়ার, আর এটাকে কখনোই কোনো রকম ডিসক্রিমিনেশন মনে করো না, চেষ্টা করো এই গ্রুপের মধ্যে জয়েন করার। এনিওয়ে, আজকের ডু ইট নাও সেকশনে চলে আসি। ক্লাস সেকশন, ডু ইট নাও। এগেন, রিড দ্য টেক্সট অ্যান্ড প্র্যাকটিস এমসিকিউ। টেক্সট ভালো করে পড়ো, এমসিকিউ প্র্যাকটিস করো, এবং আজকে আবার রিকোয়েস্ট করছি তোমরা কিছু ভালো ভালো এমসিকিউ পার্টিকুলারলি যেটুকু টপিক পড়ানো শোনা হলো তার মধ্যে থেকে এবং পলিউশনের মধ্যে থেকে। পলিউশনের মধ্যে থেকেও কিছু টপিক অবশ্যই, কিছু এমসিকিউ অবশ্যই আজকে গ্রুপে দাও। এই দুটো নিয়েই সব কিছু নিয়ে পরের দিনে আলোচনা হবে।
ঠিক আছে? তো আজকে আমি আরেকবার দেখবো যে কারা কতটা সিরিয়াস, সেই অনুযায়ী মেজারমেন্ট নেবো। চলো, থ্যাংক ইউ, ভালো থেকো, সাবধানে থেকো, লকডাউনে বাড়িতেই থাকো, এবং ঠিক এখনই অর্থাৎ ক্লাসটা শেষ হওয়ার 1 ঘন্টার মধ্যে যতগুলো সম্ভব এমসিকিউ পোস্ট করো। চলো।